আজকে আমরা এই আরআরবি এনটিপিসির যে 2021 সালের 25 জানুয়ারি শিফট ওয়ানে যে ম্যাথ সেটটা এসেছিল সেই সেটটা নিয়ে আজকে তোমাদের সঙ্গে প্রিপারেশন করবো। সামনে অনেকগুলো পরীক্ষা, এনটিপিসি, এসএসসি জিডি, ডব্লিউপি, কেপিএসআই, এই ধরনের পরীক্ষাগুলোর জন্য তোমার ম্যাথ একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ম্যাথের থাকেই। কারণ ম্যাথ যদি তুমি অনেকগুলো করতে পারো, অর্থাৎ ম্যাথের উপরেই নির্ভর করছে তোমার পরীক্ষাটা ক্র্যাক হবে কিনা। তাই ম্যাথ প্র্যাকটিস তোমাকে নিয়মিত করতেই হবে। আর সেই ম্যাথ প্র্যাকটিস করার কথা মাথায় রেখে আমরা বিভিন্ন প্র্যাকটিস সেট আনছি বা চ্যাপ্টার ওয়াইজও এক্সপ্রেশন করছি তোমাদের সঙ্গে, তাই না? আর যে কোনো ধরনের অঙ্ক একটা প্র্যাকটিস করলে তোমার ম্যাথের প্র্যাকটিসের স্কিল বাড়বে, এক্সপিরিয়েন্স হবে, তারপরে পরীক্ষার হলে যে চাপটা থাকে সেই চাপটা তোমার কাছে কিছু মনেই হবে না। আর যদি প্র্যাকটিসটা একটু কম থাকে তাহলে সেই চাপটা তোমার ক্ষেত্রে অনেকটাই বাড়িয়ে দেবে। ঠিক আছে, তো চলো আমরা আজকের প্র্যাকটিস সেট যেটা এনেছি সেই সেটটা নিয়ে একটু আলোচনা করে নিই তোমাদের সঙ্গে। আবার আমরা যেমন কি অনেকগুলো চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন নিয়েছি, যেমন সময় কার্য, নল চৌবাচ্চা, সময় গতি দিয়ে দুটো, তারপরে তোমার নৌকা স্রোত, তারপরে রিসেন্ট শেষ করলাম শতকরা, এরপরে আমরা লাভ ক্ষতি নিয়ে আসবো, তারপরে তো সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, মিশ্রণ, এগুলো সব আছেই, ধীরে ধীরে করবো। তারপরে বীজগণিত, তারপর ত্রিকোণমিতি, এগুলো করবোই, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের প্র্যাকটিস সেটটাও চলতে থাকবে। তো চলো আজকে আমাদের ফার্স্ট অঙ্ক কি বলছে দেখা যাক। দেখো আজকের যে প্র্যাকটিস সেটটা আছে সেটা তো বলেই দিলাম, 2021 সালের 25 জানুয়ারি শিফট ওয়ানে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাটার কোশ্চেন পেপারটা থেকে আমরা ম্যাথটা নিয়ে এসেছি। তো আজকের অঙ্কগুলো খুবই খুবই ইন্টারেস্টিং অঙ্ক, এবং একটু একটু তো একটু চাপ লাগলেও লাগতে পারে, নাও লাগতে পারে। হ্যাঁ, তোমাদের দেখা এবং প্র্যাকটিসের উপর নির্ভর করছে ম্যাথগুলো কেমন লাগবে। তবে আমার মনে হয় আজকের কোশ্চেনগুলো অন্যান্য দিনের থেকে একটু ভালোই লাগবে আর কি। তো দেখো কি বলছে, গণিতে একজন শিক্ষার্থী, তোমরা যারা দেখছো কোশ্চেনে কমেন্ট অ্যান্সার দাও, আমি জাস্ট প্র্যাকটিস করে নাও আর আমি তারপর করে দিচ্ছি। ঠিক আছে, আমি দেখবো লাস্ট কমেন্ট আসছে, না হলে আমি নিজে করে দেবো। গণিতে একজন শিক্ষার্থী তার দ্বিতীয় পরীক্ষায় প্রথম পরীক্ষার চেয়ে 16% বেশি নাম্বার পেয়েছে। সে যদি দ্বিতীয় পরীক্ষায় 87 নম্বর পেয়ে থাকে তবে প্রথম পরীক্ষায় তার কত নাম্বার ছিল? ঠিক আছে, এটা তুমি কিভাবে করবে? তাহলে দেখো, আমি যদি প্রথম পরীক্ষা 100 ধরি, তাহলে দ্বিতীয় পরীক্ষায় কত পেয়েছে? 116, কারণ 16% বেশি পেয়েছে, সেই নাম্বারটাই তো 87। তার মানে দেখো 116% সেটাই আমাদের বলে দিয়েছে নাম্বার 87। তাহলে প্রথম পরীক্ষায় কত? প্রথম পরীক্ষা তো আমি 100 ধরেছিলাম, তাহলে আমি কি করে বার করবো? 1 মানে 87/116 আর 100 মানে, বাস এই ক্যালকুলেশনটা করলেই তোমার অঙ্ক ফিনিশ। ঠিক আছে, তাহলে এবারে কি করে করবে? তো 4 দুগুণে 8, 4 9 36, 4 25 100, আর এটা 3-এ কেটে যাচ্ছে, তাই না? 3 25 75, অর্থাৎ প্রথম পরীক্ষায় তার নাম্বার ছিল 75। তার মানে অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। তা দেখো কত সহজে করে নিতে পারলাম। তাহলে অন্যভাবেও করা যায়, অন্য ট্রিক্স দিয়ে 16% করে অন্যান্য ভাবে করা যায়, কিন্তু এটা সব থেকে কম সময়ে করার রাস্তা। এটা তুমি মুখে মুখে করতে পারবে অনেকটা, তাই না? ওই জন্যই যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার ট্রিক্স জানতে পারবে এবং স্পিড বাড়বে। তাই ম্যাথটা তোমাকে নিয়মিত প্র্যাকটিস করে যেতে হবে। দেখো এই অঙ্কটা দেখো কি বলছে। আর এনটিপিসিতে স্ট্যাটিস্টিকের অঙ্ক থাকেই, এটা তোমরা দেখেছো, আমি অনেকগুলো এনটিপিসি সেট তোমাদের সঙ্গে প্র্যাকটিস করিয়ে নিয়েছি। তো সেই এনটিপিসিতে এই মধ্যমা বা তোমার মোড, মানে মিডিয়ান মোড, এই ধরনের একটা অঙ্ক থাকেই থাকে, আর প্রতিটা সেটেই থাকে। যেমন এটা দেখো কি বলেছে, কতগুলো ডাটা দিয়ে দিয়েছে, সেই ডাটার মধ্যে মধ্যমা খুঁজতে বলেছে। তারপরে কি বলেছে, এই যে 30 ডাটাটা আছে সেটা 120 দ্বারা রিপ্লেস করে নতুন মধ্যমাটা বার করতে বলেছে। তারপরে যে আগের মধ্যমা নতুন মধ্যমার দুটো গড় বার করতে বলেছে। তো এই ধরনের অঙ্কে, অর্থাৎ মধ্যমা বার করতে তুমি কি করবে? তোমাকে এই যে ডাটাটা যেটা দেওয়া আছে সেটা ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান এভাবে সাজিয়ে নিতে হবে, অর্থাৎ ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, এভাবে তুমি সাজিয়ে নাও। তাহলে দেখো প্রথমে আছে তোমার 20, ঠিক না? তারপরে তোমার দেখো 30, ওকে, তারপরে দেখো তোমার আছে 40, তারপরে দেখো আছে দুটো 50, ঠিক আছে, তারপরে দেখো আছে 70, তারপরে আছে 80, প্রথমে ডাটা যেটা দেওয়া আছে। তাহলে মধ্যমা মানে হচ্ছে মিডিলটা সোজা কোথায়। তা দেখো এই ডাটাটা যদি অড সংখ্যায় থাকে তাহলে তো মিডিল একটা পেয়েই যাবে, একটা পিক পাবে। আর যদি ইভেন সংখ্যায় থাকে তাহলে দুটো পিক পাবে, তাই না? সাধারণত ইভেন দিয়েই দেয়, আমি যতগুলো প্র্যাকটিস করিয়েছি ততগুলো ইভেনই ছিল। তাহলে দুটো পিক পাবে, সেটা কোনটা দেখো, এখানে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6, তাহলে একটা মিস গেছে মনে হয়, 20 30 40, দুটো 50, ঠিক আছে,
70 80 আর একটা ছিল 90, ঠিক আছে? তার মানে 8টা আছে, তাই না? 8টা, তার মানে এদিকে 3টা বাদ দাও, এদিকে 3টা বাদ দাও, তাহলে দুটো মাঝে আছে, তাহলে এই দুটোর মধ্যমা কত? 50। তার মানে প্রথমের মধ্যমাটা পেয়ে গেলাম আমরা 50। এই যে খুঁজুন, এতটা পর্যন্ত পেয়ে গেলাম। এরপর ধরো 30টাকে উড়িয়ে দিয়েছি, দিয়ে 120 লিখেছে। 120 তো যেহেতু বড়, লাস্টে থাকবে। তার মধ্যমা কি হবে? তাহলে এদিকে 3টা বাদ দিয়ে দাও, আবার এদিকে 3টা বাদ দিয়ে দাও, তাহলে 50 আর 70 থাকছে। 50 আর 7 এর মধ্যমা হচ্ছে 60। বেশ, তাহলে প্রথমে যখন ডাটাটা ছিল তখন মধ্যমা ছিল 50। দ্বিতীয় যে ডাটাটা অর্থাৎ 30কে বদলে যখন 120 লিখছি তখন যে ডাটাটা তখন হচ্ছে 60। এবার কি বলছি? এই দুটি মধ্যমার গড়, গড় কি করে বার করতে হয়? এই দুটো যোগ করে টোটাল দুটো ডাটা, তাহলে 2 দিয়ে ভাগ, তাহলে 110/2 মানে হলো গিয়ে 55। তার মানে তোমার অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে? ইয়েস, আগের অঙ্ক ঠিক আছে। তো এই অঙ্কটা দেখো বোঝা গেল কিনা স্বপন? ঠিক আছে, এই অঙ্কটা 55 হবে রাইট অ্যান্সার। ওকে, আগের অঙ্কের উত্তর যারা যারা 75 দিচ্ছ তারা ঠিক দিচ্ছ। চলো এই অঙ্কটা দেখো। দেখো এই ধরনের অঙ্কটা একই আছে, কিন্তু অঙ্কটাকে এমন ভাবে রিপ্রেজেন্ট করেছে যেন মনে হবে কত জটিল অঙ্ক। দেখো পড়ে দেখো অঙ্কটা কি বলছে। বলছে কুয়াশায় ড্রাইভ করা একটি গাড়ি একই দিকে 3 কিলোমিটার পার ঘন্টা বেগে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে অতিক্রম করে তিনি 4 মিনিটের জন্য গাড়িটি দেখতে পান এবং এটি 100 মিটার দূরত্ব পর্যন্ত তার কাছে দৃশ্যমান ছিল। গাড়ির গতি কত ছিল? দেখো এমন ভাবে রিপ্রেজেন্ট করেছে যেন মনে হচ্ছে কত জটিল জটিল লাগতে পারে, কিন্তু অঙ্কটা আসলে কিছুই না। ঠিক আছে, কি বলছে যে কুয়াশায় ড্রাইভ করা একটি গাড়ি একই দিকে, মানে এই যে ধরো এদিকে একটা লোক যাচ্ছিল 3 কিলোমিটার পার ঘন্টা বেগে, ওকে, সেই দিকেই একটা গাড়ি যাচ্ছে, গাড়ি তার বেগটা আমাকে বার করতে বলেছে। আচ্ছা, তার বেগটা যদি আমি x কিলোমিটার পার ঘন্টা ধরি, ওকে, তাহলে যে বেগটা বেরোবে, আচ্ছা থাক এই বেগটা ধরা থাকলো। এবারে কি বলছে যে তিনি 4 মিনিটের জন্য গাড়িকে দেখতে পান। কে? এই যে ব্যক্তি হেঁটে যাচ্ছিল সে 4 মিনিটের জন্য গাড়িটা দেখতে পায় এবং 100 মিটার দূরত্ব পর্যন্ত তার কাছে দৃশ্যমান ছিল। তার মানে কি 4 মিনিট সময় পর্যন্ত দেখতে পায় এবং সেটা 100 মিনিটের সঙ্গে সমান, 100 মিটারের সঙ্গে সমান। তার মানে কি 4 মিনিটে সে 100 মিটার যায়। তাহলে এখান থেকে বেগ একটা পেয়ে যাব। তাহলে দেখো বেগ মানে কি? দূরত্ব বাই সময়। এটা মিটার পার মিনিট হয়ে যাচ্ছে, আমরা কি জানি কিমি পার ঘন্টা বা মিটার পার সেকেন্ড হয়। তার মানে এটাকে 60 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ড করলাম। ঠিক আছে, এবার দেখো যেহেতু ব্যক্তির বেগটা কিমি পার ঘন্টাতে আছে, তাহলে এটাকে কিমি পার ঘন্টায় করতে হবে। সেটা কিভাবে করব? 18/5 দিয়ে গুণ করব, তাহলে এইটা হয়ে গেল কিমি পার ঘন্টা। এটা একটু কাটারি করে নাও, একটা শূন্য কাটিয়ে দিলাম। ঠিক আছে, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 6 3 18, সরি 3 2। তার মানে দেখো 3 2 অর্থাৎ 1.5 কিলোমিটার পার আওয়ার। এটা কার বেগ? গাড়ির বেগ না। যখন গাড়িতে এগাচ্ছে তখন তো ব্যক্তিরাও কিছু এগিয়ে গেছে, তাই না? তার মানে কি এইটা হয়ে গেল আপেক্ষিক বেগ। ঠিক আছে, তার মানে এখানে ব্যক্তির বেগ এবং গাড়ির বেগ সম্মিলিত অবস্থায় আছে। এবার দেখো আপেক্ষিক বেগ কি করে বার করতে হয়? দুটোই একই অভিমুখে যাচ্ছে, তার মানে আপেক্ষিক বেগ বার করতে গেলে বড় থেকে ছোটটা বিয়োগ, তাহলে নিশ্চয়ই গাড়ির বেগ বেশি হবে। তাহলে এখানে যদি এক্স ধরেছি, তার মানে আপেক্ষিক বেগ কত হবে? x-3, সেটাই তোমার হচ্ছে এইটা। ওকে, তাহলে আবার গাড়ির বেগ বার করতে বলেছে, এক্স বার করতে হবে, তাহলে 3টা দিয়ে এদিকে যোগ করে দাও, তার মানে 4.5 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে তোমার গাড়িটির গতিবেগ। অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বলো বোঝা গেল কিনা? ঠিক আছে, বোঝা গেল সবাই এই অঙ্কটা? চলো নেক্সট অঙ্কতে যাই। দেখো খুবই ইন্টারেস্টিং অঙ্ক। একটি বর্গাকার ঘরের মেঝেতে টাইলস লাগাতে হলে 784টি বর্গাকার টাইলসের দরকার পড়ে। ঠিক আছে, আর একটি টাইলসের বাহুর দৈর্ঘ্য হলো 50 সেমি। ঘরটির দৈর্ঘ্য কত? ঘরটিও ছিল বর্গাকার। দেখো এই যে বর্গাকার ঘরের মেঝেতে, তাহলে ঘরের ক্ষেত্রফলটা আমি পেয়ে যেতেই পারি। কি হবে না, ঘরটাকে ঢাকতে 784টি বর্গাকার টাইলস দরকার পড়ে। যদি আমি টাইলসটার ক্ষেত্রফল বার করতে পারি একটা টাইলসের, আর 784টা টাইলস দিয়ে ঘরটার মেঝেটা ঢাকতে পেরেছি, তারপরে একটা টাইলসের ক্ষেত্রফল আর 784টা ক্ষেত্রফল, তাহলে 784টা ক্ষেত্রফল মানে ঘরের মেঝেটার ক্ষেত্রফল হয়ে গেল। ব্যাস, এইখান থেকে আমি কিন্তু যে ঘরের মেঝে যেটা আছে সেটা আমি ক্ষেত্রফলটা পেয়ে যাবো। সেটা আগে বার করি। তাহলে টাইলসের বাহুর দৈর্ঘ্য 50 সেমি। টাইলসটা কি? বর্গাকার।
তাহলে টাইলসটার ক্ষেত্রফল কত হয়ে যাবে 50 স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এটা একটা টাইলসের ক্ষেত্রফল। 784 টাইলসের ক্ষেত্রফল কত হয়ে যাবে 784 দিয়ে গুণ। এইটা যেটা হবে সেটা হচ্ছে ঘরের এরিয়াটা, ঘরের ক্ষেত্রফলটা, ঘরের মেঝের ক্ষেত্রফলটা। ঠিক আছে? তো যেহেতু ঘরটা বর্গাকার, তাহলে ঘরের ক্ষেত্রফল কি হয়? বর্গাকার মেঝের ক্ষেত্রফল বাহু স্কোয়ার। তাহলে এইটা যদি আমি রুট নিয়ে নিই তাহলে বাহু হয়ে যাবে, ঠিক না? তাহলে আমার বাহু হয়ে যাবে। তাহলে সেই বাহুটার দৈর্ঘ্য আমাকে বার করতে বলেছে। তাহলে এটা বর্গমূল করো। তাহলে 50-এর স্কোয়ার আছে, তাহলে একটা 50 বেরিয়ে যাবে। আর এটার বর্গমূল হচ্ছে তোমার 8 8 বা 2, আর এদিকে তোমার 7 2 28 হবে। ঠিক আছে? 28। তাহলে এইটা হচ্ছে তোমার যে ঘরটির দৈর্ঘ্য, দৈর্ঘ্য সেমিতে, কিন্তু তোমার উত্তর দিয়েছে মিটারে। তাহলে সেমিকে মিটার আনতে গেলে কি করতে হবে? 100 দিয়ে ভাগ করে দিতে হবে। ব্যাস, 50 যুগ্ন 100, 2 14 28। তাহলে 14 মিটার হয়ে যাবে তোমার অ্যান্সার। অর্থাৎ তোমার অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে? এইভাবে তুমি এই অঙ্কটাকে সুন্দরভাবে সলভ করতে পারবে। চলো এই অঙ্কটা দেখো, 10 নাম্বার সিস্টেম থেকে দিয়েছি অঙ্কটা। কি বলছে? একটি ধনাত্মক সংখ্যা n কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 3, তাহলে n সংখ্যাটির এককের স্থানীয় অঙ্কটি কত? ঠিক আছে, গল্পটা এরকম, n কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 3, তাহলে n এর স্থানীয় সংখ্যাটি মানে n যে আছে তার একক স্থানীয় অঙ্কটা কত? কোন সংখ্যাকে 5 দিয়ে কখন ভাগ করা যায়? 5 দিয়ে কখন ভাগ করা যায়? হয় সংখ্যাটার শেষে 0 থাকতে হবে, না হলে 5 থাকতে হবে। এবার 3 ভাগশেষ বলেছে, তার মানে 3 যোগ করে দেবো, তার মানে কত হবে সংখ্যাটা? হয় 3 না হয় 8। অর্থাৎ অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। কত সহজে হয়ে গেল না? ঠিক আছে, চলো এইভাবে তুমি যদি বুঝতে পারো তাহলে গল্প শেষ। কারণ ট্রিক্স কি এখানে, n কে 5 দিয়ে ভাগ করছে, তারপর 3 ভাগশেষ। 3 যদি ভাগশেষ না থাকতো, যদি মিলে যেত, কখন মিলতো? হয় 0 নয় 5। 3 ভাগশেষ মানে 3 যোগ করে দাও, তাহলে গল্প শেষ হয়ে গেল। এই তো ব্যাপার। দেখো এটা কিন্তু একটু অন্য ধরনের অঙ্ক। এই অঙ্ক টাইপটা আমি কখনো পাইনি। দেখো আজকে তোমাদেরকে অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। কিছুই নেই, একটু ঠান্ডা মাথায় অঙ্কটা পড়ো, তাহলে বুঝতে পারবে। 1 বছর আগে লক্ষণ আর গোপালের বেতনের অনুপাত ছিল 3:5। তাহলে আমি লক্ষণ ফর এল আর গোপাল ফর জি, 1 বছর আগে আমি L1 করে ধরলাম। ঠিক আছে, তাদের বেতনের অনুপাত 3:5, তার মানে L1 is to G1 সমান হচ্ছে 3:5, এটা বলে দিয়েছে। তার মানে আমি এটাকে L1 বাই G1 সমান 3/5, এটা আমি করে রাখলাম। ওকে, তাদের নিজস্ব বেতনগুলির আলাদাভাবে ধরা হলে তাদের গত বছরের এবং বর্তমান বছরের, গত বছর মানে এখন যদি বর্তমান হয়, গত বছর মানে 1 বছর আগে, সেটা আমি L1 G1 ধরেছি। তাহলে গত বছর আর বর্তমান বছর তাদের নিজের নিজের বলেছে, নিজস্ব। তার মানে যে সেটটা প্রথমে দিয়ে আছে সেটা লক্ষণের, আর দ্বিতীয় যেটা দেওয়া আছে সেটা গোপালের। সেটা তোমার কত বলে দিয়েছে? 2:3। ঠিক আছে, আর গোপালের ক্ষেত্রে কত? আমি G1 G2 ধরলাম। G1টা হচ্ছে 1 বছর আগের, আর G2টা হচ্ছে বর্তমানের। এই যে 1 বছর আগে আর বর্তমানে 4:5। ব্যাস, এইটা বলে দিচ্ছি। তাদের সম্মিলিত বেতন 4300 হয় কখন? বর্তমানে। তাই লক্ষণের বর্তমান বেতন কত? বর্তমান বেতনটা আমি কি ধরেছি? G2 L2। তাহলে আমি কি করব? G2 L2 কেসটা আমাকে বার করতে হবে। তাহলে দেখো এখানে L1 G1, অর্থাৎ এখান থেকে আমি কি করছি দেখো দেখি, L1 বাই L2 সমান হচ্ছে 2/3। তাহলে তুমি এখান থেকে L1 বার করে নাও, 2/3 L2। এখান থেকে তুমি G1 বার করে নেবে, তাই না? G1 মানে কত হবে? তাহলে 4/5 G2। এইটা তুমি এখানে বসিয়ে দাও, L1 G1। দেখো 5L1 3G1, তাই না? 5L1 3G1, 5L1 মানে 10/3 L2 সমান 3G1 মানে 12/5 G2। ঠিক আছে, আমাকে বার করতে হবে কত? L2 is to G2, কারণ এই L2টা হচ্ছে লক্ষণের বর্তমান বেতন, আর G2টা হচ্ছে গোপালের বর্তমান বেতন। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমি L2 is to বাই G2 করো, প্রথমে L2 বাই G2 করো। তাহলে L2 নিচে G2 নামাচ্ছি, তাহলে কত হবে? 3 বার 36
বাই 15। ওকে, 3 বারং 36, সরি 50, 5 দশে 50, 5 দশে 50, ব্যাস। ঠিক আছে, একটু কাটাকাটি করে দিতে পারো, 18 আর 25। ওকে, তার মানে লক্ষণের বর্তমান বয়সের সাথে গোপালের বর্তমান বয়সের অনুপাত পেয়ে গেলাম আমি 18:25। ব্যাস। এবারে দেখো বর্তমানের সম্মিলিত বেতনটা দিয়ে দিয়েছে 4300। তাহলে এটা তো বর্তমান দুজনের বেতন, এটা যোগ করো তো। 18 আর 25 কত হচ্ছে? 20, 30, 43। তার মানে এই দুটোই যোগ করলে হয় 43। 43 মানে 4300। তাহলে 1 মানে 100। ওকে, এবারে চেয়েছি কি লক্ষণের বর্তমান বয়স। লক্ষণ মানে সামনেরটা, তাহলে লক্ষণ এইটা। তাহলে 1 মানে যদি 100 হয়, তাহলে 18 মানে 1800, অর্থাৎ অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে অঙ্কটা। চলো, একটু ঘুরিয়ে পেঁচিয়ে ছিল, ওই জন্য বললাম আজকে সেটটা খুব ইম্পর্টেন্ট সেট। এই ধরনের অঙ্ক যত প্র্যাকটিস করবে তোমার স্কিল বাড়বে, আর না হলে পরীক্ষার হলে লবডঙ্কা। চলো, এইটা কি বলছে দেখা যাক। দুটি খুঁটি মাটিতে দাঁড়িয়ে আছে, তাদের পাদদেশের মধ্যে এবং তাদের শীর্ষগুলির মধ্যে দূরত্ব হলো যথাক্রমে 48 মিটার এবং 50 মিটার। যদি ছোট খুঁটিটির উচ্চতা 10 মিটার হয়, তাহলে বড় খুঁটিটির উচ্চতা নির্ণয় করুন। দেখো কিভাবে করবে। এই ধরো আমার একটা বড় খুঁটি, এইটা পাদদেশ, আর এটা ছোট খুঁটি। কি বলছে? দুটি খুঁটি মাটিতে দাঁড়িয়ে আছে, দাঁড় করে দিলাম। তাদের পাদদেশের মধ্যে এবং তাদের শীর্ষগুলির মধ্যে দূরত্ব হলো, এইটা পাদদেশের, এটা শীর্ষ। তাহলে পাদদেশ আমি এটা নিয়েছি, মানে 48 মিটার। শীর্ষ মানে কোনটা? এই শীর্ষ থেকে এই শীর্ষ, এটা তোমার দিয়ে দিচ্ছে 50 মিটার। যদি ছোট খুঁটিটার উচ্চতা 10 মিটার হয়, তার মানে এইটার 10 মিটার। তাহলে বড় খুঁটিটার উচ্চতা কত? দেখো খুবই সুন্দরভাবে বেরিয়ে যাবে। প্রথমে তুমি কি করবে? এটা জুড়ে দাও। তাহলে দেখো এই বাহুটাও যা, এই বাহুটাও তা, ব্যাস। এটাও যা, এটাও তা। তাহলে আমি যদি এইটুকু পার্টটা বার করে নিতে পারি, তাহলে এটা প্লাস এটা হয়ে গেল বড় খুঁটিটার উচ্চতা। এখন এইটি কি করে পাবো? তুমি তো দেখছেই পাচ্ছ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এইটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা অতিভুজ বলি, এটা ভূমি বলি, এটা লম্ব বলি। তাহলে অতিভুজ দিয়ে আছে, ভূমি দিয়ে আছে, লম্ব কি করে পাবো? না, লম্ব মানে আমরা জানি অতি স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। ব্যাস, এই ক্যালকুলেশনটা করতে পারলে তুমি এইটুকু পেয়ে যাবে। দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র বলে দাও। এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি 50 প্লাস 48 মানে 98 ইন্টু এ মাইনাস বি 50 মাইনাস 48 মানে 2। তাহলে এর বর্গমূল কত হবে? 98 মানে আমরা কি জানি? 49 গুণিত 2, তাই না? আর 49 মানে কত? 7 স্কয়ার। তাহলে একটা 7 বেরিয়ে আসবে, দুটা 2 মিলে একটা 2 বেরিয়ে আসবে, তার মানে হয়ে গেল 14। তার মানে দেখো এইটুকু পার্টটা আমি পেয়ে গেলাম 14। তাহলে তোমাকে চেয়েছি বড় খুঁটির উচ্চতা, তাহলে 14 প্লাস 10 সমান হয়ে গেল 24 মিটার, অর্থাৎ অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করি বোঝা গেল অঙ্কটা। চলো এরপর আমরা নেক্সট অঙ্ক যাই। দেখো 8 অঙ্ক কি বলছে। একটি যাত্রী ভর্তি ট্রেন চলতে শুরু করলো। প্রথম স্টেশনে এটি 1/3 যাত্রীদের নামিয়ে দিয়ে 96 জন যাত্রী তুলে নেয়। পরবর্তী স্টেশনে এটি নতুন যাত্রী সংখ্যার অর্ধেককে নামিয়ে নতুন 12 জন যাত্রী তুলে নেয়। পরবর্তী স্টেশনে পৌঁছে দেখা গেল যে ট্রেনটির মধ্যে 248 যাত্রী রয়েছে। কয়জন যাত্রীদের নিয়ে ট্রেনটি চলতে শুরু করেছিল? খুবই মজার অঙ্ক। দেখো এই অঙ্কটাকে করতে গেলে শেষ থেকে শুরু করবো আমরা। একদম শেষ থেকে শুরু করো। প্রথমে দেখো একদম শেষে রয়েছে 248 জন যাত্রী। তার আগে কি করেছে? তার আগে করেছে কি নতুন 12 জন যাত্রী তুলে নেয়। তাহলে যেহেতু আমি শেষ দিক থেকে করছি, তাহলে তুলে নিচে মানে যোগ হয়েছিল, বেড়েছিল, আমি কমিয়ে নেবো। তাহলে 12 জন কমিয়ে নিলে কত হচ্ছে? 236। তারপরে কি বলেছে? এটি নতুন যাত্রী সংখ্যার অর্ধেককে নামিয়ে, এর অর্ধেককে নামিয়েছে, কারণ আমি কি করবো? যেহেতু পেছন দিয়ে করছি, তাহলে 2 দিয়ে গুণ করব, তার মানে হচ্ছে তোমার 472। তাহলে নামিয়ে চলে গেলাম, এটির এত হলো। তারপর কি বলছে? 1/3 যাত্রীদের ছেড়ে দাও, যাত্রীদের নামিয়ে দিয়ে 96 জন যাত্রী তুলে নেয়। তাহলে তুলে নেয় মানে আমাকে এখানে বিয়োগ করতে হবে, তাই না? তুলে নিয়েছিলাম, আমি নামিয়ে দেবো, কারণ আমি উল্টো দিক থেকে করছি। তাহলে 6 করলে 12, 6 থাকে 1, 9 একে 10, 7, 376। এবারে কি বলছে? এটি 1/3,
তাহলে 1/3 মানে 2/3 হবে, কারণ আমি উল্টো দিকে ধরছি। তাহলে 2/3 যাত্রী, এইটা মানে। তাহলে এটা আমি যেহেতু উল্টো দিকে করবো, তার মানে এটা কি করবো, 2/3 মানে 2/3, তাহলে উল্টো দিকে আমার করে নেবো 3/2। তাহলে এইটাই হয়ে যাবে যখন প্রথম ট্রেনটা শুরু করেছিল যাত্রী নিয়ে। তাহলে এটা দেখো কত হচ্ছে বলো দেখি, 18 দুগুণে 36 আর 8 দুগুণে 16, 188 হচ্ছে কাটাকাটি করলে। তাহলে তোমার হচ্ছে 3/8 24 2, 3/8 24, 2 26, 2 3 1 3 2 5। এইটাই হয়ে গেল প্রথমে ট্রেনটি যে কজন যাত্রী নিয়ে শুরু করেছিল সেই সংখ্যাটা, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, খুব মজার অঙ্ক এটা একটা, কারণ এই ধরনের অঙ্ক তুমি এইটাই প্রথম পাচ্ছ, কোনো লজিক নেই, শুধুমাত্র জাস্ট পেছন দিক থেকে করে করে চলে গেলাম, তাই না? যেখানে শেষ করেছিল সেখান থেকে আমরা শুরু করলাম। চলো নেক্সট অঙ্ক দেখো। আর এই ধরনের অঙ্ক তো আমরা করে করে আলা হয়ে যাচ্ছি, দাঁড়িয়ে উড়িয়ে আমাদের পেকে যাচ্ছে। সুদের হার 3% বেশি হলে 2 বছরের জন্য প্রদত্ত অর্থে সাধারণ সুদ হয় 240। তাহলে আমাদের প্রাথমিক যে টাকাটা বিনিয়োগ করেছিলাম সেই টাকাটা খুঁজতে বলেছে। দেখো এখানে দেখবে খেয়াল করে 2 বছর, তাহলে বছরে যদি 3% হয় তাহলে সাধারণ সুদ মানে 6% হচ্ছে 2 বছরে। এই 6% মানেই তোমাকে বলে দিয়েছে 240 টাকা। 6% বেশি হলে 240 টাকা বেশি হতো, এই তো গল্প। তাহলে প্রাথমিক অঙ্ক আমাকে 100% খুঁজতে হবে। তাহলে এটা কি করে পাবো? দেখো এখান থেকে এখানে যেতে আমাকে 40 গুণ করতে হয়েছে, ঠিক এখান থেকে এখানে যেতে তুমি 40 গুণ করে দাও, তাহলেই তোমার উত্তর চলে আসবে। সিম্পল অঙ্ক, এগুলো সিম্পল ক্যালকুলেশন হয়ে যাবে, তাই না? সিম্পল সুদ মানে সরল সুদ মানে সিম্পল ইন্টারেস্ট, সিম্পল মানে সিম্পলি, আর কিছু নেই। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। এটা কি বলছে দেখো, 1391 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হবে যাকে 7, 9, 11 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে। তাহলে তুমি কি করবে, 7, 9, 11 এই ধরনের অঙ্ককে সলভ করতে গেলে প্রথমে এটাকে লসাগু করে নাও। এটার লসাগু তো দেখো সবগুলোই মৌলিক সংখ্যা, তার মানে এই গুণটাই হয়ে যাবে এদের লসাগু। তার মানে 9, 11, 99, 7, 9, 63, 3, 6, 7, 9, 63, 3, 6, 69। তাহলে এইটা হয়ে গেল এদের গুণ। এবার 3 ভাগশেষ থাকবে, তার মানে 3 বিয়োগ করে দাও তো, তাহলে কত হচ্ছে 1388। ওকে, এটাকে ভাগ করে দাও, 8 3 11। ঠিক আছে, ভাগ করো, দেখো কত হচ্ছে। প্রথমে 2 খাওয়াবো, 2 3 6, 9 দুগুণে 18, 8 থেকে 1, 2 1 2 1 3, এই 6 দুগুণে 12, 3 দুগুণে 6, না 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 কখন থেকে করতে হবে, 1 মিনিট। তাহলে 3 দুগুণে 6, 9 দুগুণে 18 থেকে 1, 6 দুগুণে 12 13, বেশ 2। তাহলে এই 2টা যোগ করলেই তোমার এই বিয়োগটা মানে ভাগটা মিলে যাবে, তাই না? তাহলে 3 ভাগ, কারণ 3টা আমি আগেই যোগ করে দিয়েছি, বিয়োগ করে দিয়েছি, তার মানে 2টারও আমার লাগতো, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা অনেক রকম ভাবে করা যায়, এটা আমি আমার মতো করে দিলাম, তোমরা এরকম অঙ্ক অনেক করেছো, তোমরা নিজের মতো করে করতে পারবে। দেখো এটা কি বলছে, সেই বৃহত্তম সংখ্যাটি কত যা দিয়ে 2400 এবং 1810 কে ভাগ করলে যথাক্রমে 6 এবং 4 ভাগশেষ পাওয়া যায়। ক্ষুদ্রতম হলে লসাগু, বৃহত্তম হলে গসাগু। তবে তার আগে এখানে যেহেতু ভাগশেষ গুলো আছে, এটাকে আগে হাঁটিয়ে দাও। কিভাবে হাঁটাবো, বিয়োগ করে দাও। তাহলে 2400 যখন করে তখন 6 ভাগশেষ মানে কত হচ্ছে বলো দেখি, 2394। আর 4 এটার মানে হচ্ছে 1806। গসাগু এখানে ভাগ পদ্ধতি ছাড়া কোনো গতি নেই। ঠিক আছে, তাহলে তোমার প্রথমে 1 খাওয়াতে হবে, তাই না? 1 1806। 2 কি খাবে, 2 খেলে হচ্ছে না, হবে না। তার মানে 6 8 6 14, 1 8 4। ওকে, তারপরে তোমার 1806, এখানে তোমার আশা করি 2 খেয়ে যাবে। 8 দুগুণে 16 থেকে 1, 8 দুগুণে 16, 1 37 থেকে 1, 4 2 8 1 9। আবার 2 কি 3 খাবে, 3 কি, হ্যাঁ 4 খেয়ে যাবে মনে হচ্ছে। 4 4 8 32 2 3, 4 8 32, 3 4 4, ওরে বাবা অনেক বেড়ে যাচ্ছে। এগুলো একটু দেখে করলে আরো সময়টা বেঁচে যাবে। 3 8 24 2, 3 8 24, 26 6 2, 3 4 12 13 14, 2 6 + 4 থেকে 1, 4 5 × 8 3। ঠিক আছে, 6 4, ব্যাস। এরপরে এইটাকে 1 খাইয়ে দেবো, 342। 2 কত 8, 6 তে 4,
3 × 4 1, ঠিক আছে। আবার একটু কি ভুল হয়ে গেল কোথাও, আচ্ছা দেখি শেষ পর্যন্ত। 2 2 খাওয়াবো, 6 দুগুণে 12, হাতে 1 9, 2 খাই দাও, 6 দুগুণে 12 থেকে 1 9, 2 একে 2 0, 9 5 14, 3 146, 50 দুগুণে 146, ভুল হয়ে গেছে, কোথাও ভুল হয়েছে দেখি একটু দাঁড়াও। 2400 থেকে 6 বিয়োগ করে দেবো প্রথমে, তাহলে হলো 2394, রাইট। 1810 থেকে 4 বিয়োগ করলে হয় 1806। দাঁড়াও এইখানটা আমি প্রথম থেকে করে দিই, ঠিক আছে, 1 মিনিট। তাহলে হচ্ছে তোমার 2300, আর একটু উপরেই লিখি, 2306 দিয়ে মানে হচ্ছে 94, আর 4 বিয়োগ করলে হয় 1806। ওকে, এরপরে যদি আমি প্রথমে খাওয়াই 1806, এককে 1806, ঠিক আছে। 6 করলে 14, 8 থেকে 1 8 5, ওকে 588, 2 হয়ে গেল, বেশ। এরপরে 1806, তাহলে 3 আর 3 5 15, 17, তাহলে 3 খাই দেবো প্রথমে। 3 আর 24 4 2, 3 আর 24 2 26 6 2, 3 5 15 16 17, 2 6 গুলো 4 থেকে 1 8 হয়ে গেল 588। প্রথমে আমি 1 খাই দেবো, তাহলে 42 হয়ে গেল, তাহলে 6 1 8 আর 4, তাহলে 168। ব্যাস, এইটা হয়ে গেল তোমার বৃহত্তম সংখ্যা, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা এইভাবে তুমি, এটা বৃহত্তম বলেছে মানে তোমাকে লসাগু করতে হবে, আর ক্ষুদ্রতম বললে, এই যে ক্ষুদ্রতম বলেছে তার মানে আমি লসাগু করলাম। এইভাবে এই অঙ্কগুলো ট্রিক্স মনে রাখতে হয়, তাহলে খুব সহজে এই অঙ্কগুলো করতে পারবে। দেখো এই অঙ্কটা আবার একটু অন্য ধরনের অঙ্ক। ওকে, কি বলছে, একজন ব্যক্তি তার টেবিলটি 12.5% লাভে এবং চেয়ারটি 8.13% লোকসানে বিক্রি করেন, তবে সামগ্রিকভাবে তিনি 25 টাকা লাভ করেন। অন্যদিকে তিনি যদি টেবিলটি 8.13% লোকসানে এবং চেয়ারটি 12.12% লাভে বিক্রি করেন, তবে তার লাভ বা লোকসান কোনোটাই হয় না। টেবিলটির ক্রয় মূল্য নির্ণয় করো। তো তোমরা যারা করছো একটু ট্রাই করো, দেখতে পারো এই অঙ্কটা পারো কিনা, খুবই ইন্টারেস্টিং অঙ্ক, ঠিক আছে। চলো একটু করো। তো টেবিল চেয়ারের খেলা, তুমি এক কাজ করো, টেবিলটাকে টি ধরে নাও আর চেয়ারটাকে সি ধরে নাও। তাহলে 12.5% মানে এটা কি হলো দেখি, 12.5% মানে হচ্ছে 25-এর 2%, মানে 25-এর 2 নিচে 100, তার মানে হচ্ছে 1/8। ওকে, আরেকটা আছে কত না, 8.13, 8.13% মানে হচ্ছে 25-এর 3%, তাহলে 25-এর 3 গুণিত 100, তার মানে হচ্ছে 1/12। এটা আমি বার করে গেলাম। তাহলে টেবিলটার প্রথম ক্ষেত্রে দেখো, প্রথমটা কি বলছে, 12.12% লাভে টেবিল, তার মানে T/8, ওই যে টেবিলের 1/8, তখন T/8, এবং চেয়ারটি এত লোকসানে, মানে 1/12, লোকসান মানে মাইনাস দিলাম, C/12, তার মানে লাভ হয়েছে কত আমার, সামগ্রিকভাবে তিনি 25 টাকা লাভ করেন, এইটা হলো গিয়ে 25 টাকা। এটা একটু আমি ক্যালকুলেশন করে নিতে পারি। এটা দেখো লসাগু হচ্ছে তোমার 24, 24 যদি লসাগু হয় তাহলে তোমার 3t মাইনাস 2c সমান হলো গিয়ে 25। এবারে এখান থেকে তুমি 3t মাইনাস 2c 25 24-এর গুণ করলে হয় 600। ব্যাস, এইটা আমি পেয়ে থাকলাম। ব্যাস, এবার দ্বিতীয় অঙ্কটা, দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, টেবিলটা 8.13% লোকসানে, মানে 1/12, মানে মাইনাস T/12 টেবিলের ক্ষেত্রে টি, আর চেয়ারটি 12.12% লাভে, মানে 1/8 লাভে, মানে প্লাস C/8, তবে তার লাভ বা লোকসান কোনোটাই হয় না, শূন্য,
না লাভ না লোকসান। তার মানে কি এর যা মূল্য এর তা মূল্যের সঙ্গে সমান হয়ে যাবে সোজা কথায়। তার মানে T/12 সমান হলো গিয়ে C/8। আমাদের কি চেয়েছে টেবিলটার ক্রয় মূল্য, তার মানে সি এখান থেকে বার করে নাও, বার করে নিয়ে ওখানে বসিয়ে ক্যালকুলেশন করবো, তাহলেই গল্প শেষ। তাহলে সি মানে হচ্ছে এখানে আগে কাটারি করে নি 4×2 = 8, 4×3 = 12, মানে 2×3 টি। ওকে, এই সি এর মানটা আমি এখানে বসিয়ে দেবো। তাহলে আমার আগে ছিল 3t - 2c, মানে 2 এখানে গুণ করে দেবো, অর্থাৎ 4×3 টি সমান হয়ে গেল গিয়ে 600। তাহলে 3×3 = 90 - 4t, মানে 5t/3, তার মানে হয়ে গেল গিয়ে 600। 5t, 3টা ওইদিকে যে গুণ হয়ে যাবে 600 সঙ্গে 1800, t 1800-কে 5 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত হচ্ছে 5×3 = 15, 5×6 = 30, 5×0 = 360। তাহলে এইটা হয়ে গেল তোমার টেবিলের ক্রয় মূল্য, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করি বোঝা গেল অঙ্কটা। এই ধরনের অঙ্ক দেখো, যত তুমি প্র্যাকটিস করে করে যাবে তত নতুন নতুন অঙ্ক তুমি শিখছো, ঠিক না? চলো নেক্সট অঙ্ক দেখো, ট্রাই করো এটা একবারটি। দেখো, একদল পুরুষ 10 দিনের মধ্যে একটি কাজ শেষ করার সিদ্ধান্ত নিয়েছে, তবে তাদের মধ্যে 5 জন আর আসলো না। সে তো বটে, কথা দিয়ে যদি না কথার দাম থাকে তাহলে আর কি করা যাবে। তখন কি করছে, যদি দলটির বাকি পুরুষগুলি 12 দিনের মধ্যে 10 দিনের মধ্যে চেষ্টা করেছিল, তখন আর 2 দিন এক্সট্রা লাগলো, কেননা ওই যে কয়েকজন এলো না। তবে দলটিতে মূলত কতজন পুরুষ ছিল? এই ধরনের অঙ্ককে তুমি কিভাবে সলভ করবে? এটা তো আমাদের সেই একটাই লজিক পড়ে আছে, এই দিন জন কাজ M1D1/W1 সমান M2D2/W2, এই ফর্মুলাটা দিয়ে এই ধরনের অঙ্কগুলো আমাদের খুব সহজ হয়ে যায়। বা তুমি ডিরেক্ট একবারে ওই ইকোনমি করতে পারো, ওই ইকোনমি করেই ওই ফর্মুলাটা এসেছি। তাহলে প্রথমে কি বলছে, কতজন পুরুষ ছিল? আমি ধরে নিচ্ছি x জন পুরুষ ছিল। তাহলে M1D1 10 দিন, একটি কাজ, নিচে 1 আর লিখলাম না। তবে তাদের মধ্যে 5 জন আর আসলো না, মানে আমি প্রথমে x নিয়েছিলাম, তারপর আর 5 জন এলো না, তাহলে M2টা হয়ে গেল এটা। D2 তখন কি করেছে, 12 দিনের মধ্যে কাজটা শেষ করেছে, আর 1 তো সে একই কাজই, তাহলে আর ওই নিচে আর লিখলাম না। ব্যাস, এইখান থেকে ক্যালকুলেশন করে তোমার x বেরাই যাবে, তাই না? তাহলে এক কাজ করবে, 2×5 = 10, 6×2 = 12। তাহলে এবার তুমি এখান থেকে একটু ক্যালকুলেশন করে নাও, 5x + 6x - 30, তাহলে এটা এদিকে নিয়ে চলে যাও, হয়ে গেল গিয়ে x, আর এটা এদিকে নিয়ে চলে এসো, হয়ে গেল গিয়ে 30। তার মানে প্রথমে আমরা যে পুরুষজন ছিল, যে কতজন পুরুষ ছিল, সেই সংখ্যাটা হচ্ছে 30 জন, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এইভাবে তুমি অঙ্কটাকে সলভ করতে পারবে। ঠিক আছে, চলো দেখা যাক এই অঙ্কটা কি বলছে। একটি ঘনক্ষেত্রের প্রতিটি প্রান্ত 50% দ্বারা বৃদ্ধি হয়, এর পৃষ্ঠের ক্ষেত্রফলের শতাংশ বৃদ্ধি খুঁজুন। দেখো, ঘনক্ষেত্রই বলুক, বর্গক্ষেত্রই বলুক, আয়তক্ষেত্রই বলুক, বৃত্তই বলুক, যদি এরকম অঙ্ক পড়ে, আমাদের সেই একটাই ফর্মুলা, x + y + xy/100। আমি প্লাস দিয়ে লিখলাম, এটা -2 হবে কখন? যদি বৃদ্ধি পায় তখন প্লাস দিয়ে করব, যদি হ্রাস পায় তখন মাইনাস দিয়ে করব। ধরো একটা বললো 10% হ্রাস, 20% বৃদ্ধি, তাহলে এক্সটা যখন 10 নেবো তাহলে মাইনাস দিয়ে লিখবো, আর বৃদ্ধি পেলে প্লাস দিয়ে লিখবো। তাহলে এখানে দেখো দুটোই বৃদ্ধি, তার মানে কি হবে অঙ্কটা, এক্স এর মানও 50, ওয়াই এর মানও 50, বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমি প্লাস মাইনাসের গল্প হচ্ছে না, মাইনাসটা আসছে না, প্লাস x 50 y 50 / 100, এই পার্সেন্টেজটি হয়ে যাবে তোমার অ্যান্সার। ওকে, তাহলে কত হচ্ছে এখানটায়, 50 50 100, আর এদিকে দুটো শূন্য কাটিয়ে দিলাম, 100 কেটে গেল, তার মানে 5 5 25, তার মানে তোমার 125 হয়ে যাবে উত্তর, মানে প্রশ্নটির উত্তর। কি চেয়েছিল তোমাকে, বলেছিল কি যে এর পৃষ্ঠের ক্ষেত্রফলের শতাংশ বৃদ্ধি হবে 125%। ঠিক আছে না? তাহলে এইভাবে তুমি অঙ্কটাকে সলভ করবে। কত ইন্টারেস্টিং অঙ্ক এগুলো। চলো নেক্সট অঙ্ক দেখি যাক। 2 বছরে একটি কারখানায় উৎপাদন 6600 টন থেকে বেড়ে 7986 টন হয়েছে, বার্ষিক চক্রবৃদ্ধি হলে বৃদ্ধির হার খুঁজুন। দেখো, 6600 থেকে বেড়ে গিয়ে 7986 হচ্ছে,
তাহলে এটা একটু কাটাকাটি করো তো। ধরো আমি যদি কাটি 11 দিয়ে যদি কাটি, 11 দিয়ে কেটে দাও, তা 6 11 66, আর এদিকে 7 11 77, 11 দুগুণে 22, 6 11 66, ঠিক আছে। আর 6 দিয়ে কাটছে, তাহলে 6 100 আর 6 6 দুগুণে 12 6। দেখো এইটাকে আমি লিখতে পারি 10 স্কোয়ার, আর এটাকে লিখতে পারি 11 স্কোয়ার। দেখো এই যে 2 বছর না, দেখো 2 যে যত বছর হবে সেটা মাথায় চলে আসবে অটোমেটিক্যালি। তার মানে দেখো আগে যদি 10 হয় তাহলে বেড়েছে 11, মানে 1 বেড়ে 11 হয়েছে, তার মানে 1 বেড়েছে 10-এর উপরে, দিয়ে পার্সেন্টেজের জন্য 100। ব্যাস, সুন্দর হয়ে গেল 10%। ঠিক আছে না? এভাবে আমরা অঙ্কগুলো যখন উল্টো দিকে করি, যে 10% মানে কি 1 এর 10, তা 10 হলে বেড়ে 11 হয়, 2 বছর হলে কত হবে? 10 স্কোয়ার 11 স্কোয়ার দিয়ে টুক করে দিতে পারবো ওইভাবে। সেটা ওই মানে এদিক থেকে যে আগে এরকম ভাবে করতাম, এখন এদিক থেকে দিয়ে এদিকে আসতে বলেছে, তাই না? তার মানে অঙ্কটা 10% হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদের আমি রিসেন্ট করাবো, এরপরে আমাদের লাভ ক্ষতির অঙ্ক করাবো, তারপরে সিম্পল ইন্টারেস্ট, তারপরে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে তোমাদের এই ধরনের অঙ্কগুলো খুব ক্লিয়ার হয়ে যাবে। একটা চ্যাপ্টার ধরে, একটা বই ধরে যখন প্র্যাকটিস করে নিবে, তখন যেমনই অঙ্ক পড়ুক তুমি নিজে নিজেই করতে পারবে। ঠিক আছে, চলো দেখো এই ধরনের আমি একটা অঙ্ক করেছিলাম এর কোনো একটা আগের সেটে, তুমি এবার তোমরা ট্রাই করতে পারো অঙ্কটা। ঠিক আছে, দেখো ট্রাই করো হয় কিনা। কি বলছে, যদি একটি রম্বসের বাহু 17 সেমি আর একটি কর্ণ 16 সেমি হয়, তাহলে তার ক্ষেত্রফল কত হবে? 240 সেমি স্কোয়ার, 230 সেমি স্কোয়ার, 220 সেমি স্কোয়ার, 225 সেমি স্কোয়ার। তোমরা যদি উত্তর দাও তাহলে দাগ নাম্বার দিয়ে দিলে আমি বুঝতে পারবো, না হলে বুঝতে পারবো না। ঠিক আছে, দেখো যারা এটা করছে ট্রাই করতে পারো, ভালো অঙ্ক এগুলো। এগুলো পরীক্ষায় আসছে, বা এনটিপিসি আসছে মানে যে আর কোনো পরীক্ষা আসবে না এরকম তো বলা যাবে না, তাই না? তুমি যে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও না কেন, তোমাকে অঙ্ক প্র্যাকটিস করে যেতে হবে। তো কিভাবে করবে অঙ্কটিকে? একটি রম্বসের বাহু 17 সেমি, তাই না? রম্বস তো আমরা জানি, ধরো এরকম একটা রম্বস, আচ্ছা অনেক বড় নেওয়া হয়ে গেল, একদম এরকম একটা রম্বস। ওকে, আর একটু, এই হলো গিয়ে রম্বস। একটি কর্ণ দিয়ে দিচ্ছে 16 সেমি, ঠিক না? ধরো এই কর্ণ 16 সেমি দিয়ে দিয়েছে। যদি ধরি, আমরা কি জানি, রম্বসের কর্ণগুলি একে অপরকে লম্বভাবে সমাদ্বিখণ্ডিত করে, লম্বভাবে সমাদ্বিখণ্ডিত করে। যদি আমি এই কর্ণটার দৈর্ঘ্য 16 সেমি ধরি, তার মানে এইটা 8, এইটা 8, ক্লিয়ার? আর বলেছে কি রম্বসের বাহু 17 সেমি, ধরলাম আমি এই বাহুটা 17 সেমি, ব্যাস। তাহলে তার ক্ষেত্রফল কত? এরপরে আমি রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা তোমাকে বলে দিচ্ছি, তাহলে তুমি সুন্দর বুঝতে পারবে। রম্বসের ক্ষেত্রফল মানে হচ্ছে হাফ ইন্টু কর্ণ দ্বয়ের গুণফল। তাহলে একটা কর্ণ তো আমার দেওয়া আছে 16, আর একটা কর্ণ যদি আমি বার করে নিতে পারি তাহলে সূত্রে ফেলে দেবো, তাহলে তোমার গল্প শেষ হয়ে যাবে, তাই না? তো এখন আমি দেখতে পাচ্ছি কি এইটা এইটা একটা সমকোণী ত্রিভুজ, এইটা একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটা অতি দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, আমাকে ভূমি বার করতে হবে। সেটা কি করে পাবো? না, ভূমি মানেই দেখো এইটা 17 স্কোয়ার অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, ব্যাস। এই ক্যালকুলেশনটা করলে তুমি এই পার্টটা পেয়ে যাবে। এবার এইটাকে ডবল করলে পুরো লম্ব কর্ণটা দৈর্ঘ্য পেয়ে যাবে, তাই না? তাহলে এইখানে এই ক্যালকুলেশনটা কিভাবে করবে এটা তোমরা জানো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 17 প্লাস 18 মানে হচ্ছে 25, আর 17 মাইনাস 8 মানে হচ্ছে 9। তাহলে দেখো 5 গুণিত 3 মানে হলো গিয়ে 15। তার মানে এই পার্টটা হলো 15, তার মানে এই পার্টটা হলো 15। ক্লিয়ার? বেশ, তাহলে তোমার একটা কর্ণর দৈর্ঘ্য ছিল 16 সেমি বলে দেওয়া আছে, আর একটা কর্ণ 30 সেমি, পেয়ে গেলাম এটা। এবারে আমাদের রম্বসের ক্ষেত্রফল। রম্বসের ক্ষেত্রফল মানে আমি কি বললাম, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। ব্যাস, এই হলো তোমার রম্বসের ক্ষেত্রফল। তাহলে 2 8 16, 3 8 24, 240 সেমি স্কোয়ার। ব্যাস, অর্থাৎ তোমার অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করি অঙ্কটা বোঝা গেল। বলো তো বোঝা গেল কিনা সবাই? ঠিক আছে, এরপর আমরা নেক্সট অঙ্কতে যাব। চলো এই অঙ্ক ট্রাই করো। এটা করণীর অঙ্ক। এই অঙ্কগুলো কিন্তু হামেশাই আসছে করণীতে। কিভাবে করবে? √7 প্লাস √2 বাই √7 মাইনাস √2 সমান x প্লাস ওয়াই ইন্টু √14 হয়, তাহলে ওয়াই এর মান কত? তার মানে আমি তোমাকে একটু হিন্ট দিতে পারি। দেখো গোবিন্দ, কিভাবে করলাম? আমরা জানি রম্বসের ক্ষেত্রফল মানে হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তো তোমার একটা কর্ণ দিয়ে দিয়েছে 16, এই যে এই কর্ণটা আমি ধরেছি 16, তাহলে পুরোটাকে 16, আর এইটা আমি বার করতে চাইছি। ঠিক আছে, আমরা জানি কি রম্বসের কর্ণগুলো পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এইটা এখানটা সমান হয়ে ছেদ করছে, তাহলে এইটা যদি 16 দিয়ে দেয়, তাহলে উপর এইটা 8, এইটা 8 ভেঙে নিতে পারলাম। আর রম্বসের বাহু বলে দিয়েছে 17 সেমি। তাহলে আমি যদি এইটুকু পার্টটা বার করতে পারি, তার ডবল করলে এটা হয়ে যাবে। তাহলে আমি এখন এইটা বার করব। কিভাবে বার করব? দেখো, আমি এরকম একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি এ বি সি, যার এইটা হচ্ছে সমকোণ। তার মানে এটা হলো অতি, এটা হলো লম্ব। তাহলে ভূমি কি করে পাবো? অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এখান থেকে আমি 15 পেয়েছি। তার মানে এইটুকু পার্টটা আমি 15 পেয়ে গেলাম। তাহলে এইটা আর এইটা সেম দৈর্ঘ্যের, এটা যদি 15 হয় তাহলে এইটা 15। তার মানে এই কোণটার দৈর্ঘ্য হয়ে গেল 15 প্লাস 15 30। তাহলে ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। একটা কর্ণ দেওয়া ছিল, আর একটা কর্ণ আমি বার করলাম, দেখ কাটাকাটি করে নিলাম। ঠিক আছে, এভাবে এই অঙ্কটাকে সলভ করতে পারবে। ওকে গোবিন্দ মালো বাবু, চলো এই অঙ্কগুলো কিভাবে করতে হয় দেখো। এখানে নিচে কিন্তু রুট দেওয়া নেই, তার মানে এদিকটাকেও নিচ থেকে যে করণীটা আছে সেটাকে হাঁটাতে হবে। আর নিচ থেকে করণী হাঁটাবার একটাই কন্ডিশন, নিচের যে করণীটা আছে তার কনজুগেট অর্থাৎ অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করতে হয়। তাহলে এখানে কত আছে? √7 মাইনাস √2, তার মানে উল্টো সাইন দিয়ে, অর্থাৎ √7 প্লাস √2 উপর নিচে গুণ করব। তার মানে দেখো, উপরে ছিল আমার √7 প্লাস √2, নিচে ছিল আমার √7 মাইনাস √2। এর অপোজিট সাইন দিয়ে আমি গুণ করব, অর্থাৎ √7 প্লাস √2 এটার উপর নিচে গুণ করে দিলাম। তার মানে উপরে একটা ছিল, দুটো হয়ে গেল, আর নিচে একটা গুণ করলাম। তাহলে উপরে দেখো a প্লাস বি তার হোল স্কোয়ার, তার মানে a স্কোয়ার, তার √7 হোল স্কোয়ার মানে 7, বি স্কোয়ার মানে 2 প্লাস 2ab √7 ইন্টু √2, আর নিচে a মাইনাস বি ইন্টু a প্লাস বি মানে a স্কোয়ার মানে √7 স্কোয়ার মানে 7, বি স্কোয়ার মানে √2 মানে 2। ব্যাস, এই গল্প। এবার যদি আমি ক্যালকুলেশন করি, উপরে দেখো 7 আর 2 9, আর এখানটা হচ্ছে দেখো 2, আর রুটের ভিতরে আমি দেখতে পাচ্ছি 14, আর নিচে হচ্ছে 5। এবার দেখো এটা সেপারেট করে দিচ্ছি, তাহলে 9 আর 5 প্লাস 2 এর 5 √14, আর এটাই তো সেইটা বলে দিয়েছে। তা তোমাকে চেয়েছে ওয়ার মান, তাহলে আমি যদি এক্স আর ওয়াই দুটো নির্বার করতাম, তাহলে এক্স এর মান হবে প্রথমটা,
ওয়াই এর সঙ্গে √14, এটা 16 হয়ে গেল √14। তাহলে এই √14 যদি বাদ দিই তার মানে এইটা হয়ে যাবে ওয়াই এর মান, তাহলে ওয়াই সমান হয়ে যাবে 2/5, অর্থাৎ এর অপশনটা রাইট অপশন। ঠিক আছে, আশা করি বোঝা গেল অঙ্কটা। তাহলে করণীর অঙ্কতে এরকমই অনেকগুলো অঙ্ক পেলাম, নিচে কিছু নেই মানে এখানেও, এখানে নিচে রুট নেই, কিছু নেই মানে রুট নেই, তার মানে এখান থেকেও রুট আমাকে হাঁটাতে হবে। রুট হাঁটানোর একটাই নিয়ম, সেটা হচ্ছে কি না নিচে যেটা থাকবে তার কনজুগেট সাইন, অর্থাৎ যেটা দেওয়া থাকবে তার উল্টো সাইন দিয়ে উপর নিচে গুণ করে হাঁটিয়ে দিতে হয়, ঠিক না? তাহলে আমার দেওয়া ছিল মাইনাস দিয়ে, আমি প্লাস দিয়ে উপর নিচে গুণ করে দিলাম, এখানে একটা ছিল আর একটা গুণ করতে স্কোয়ার করে দিলাম, ব্যাস। এবারে ক্যালকুলেশন সিম্পল। ঠিক আছে, আশা করি বোঝা গেল। চলো নেক্সট অঙ্কতে যাই। দেখো 18 নম্বর অঙ্ক কি বলছে। প্রথম দিকে আমি একটা মধ্যমার অঙ্ক করালাম। মধ্যমা কি করে বার করতে হয়, তাই না? মধ্যমা বার করতে গেলে প্রথমে যে ডাটাটা দেওয়া আছে সেই ডাটাটাকে আগে তোমাকে মানে সাজাও, ক্রম মানে বড় হয় বড় থেকে ছোট, না হয় ছোট থেকে বড়, এই আকারে তোমাকে সাজাতে হবে। ঠিক আছে, তাহলে যদি আমি এটাকে ছোট থেকে বড়, বড় থেকে ছোট, আমি ছোট থেকে বড় সাজাই। সবার ছোট আছে কত? 10, তারপরে আছে 12, ওকে, তারপরে 14, তারপরে 16, তারপরে 18, 20, 26, 28। ঠিক আছে, প্রথমে বলছে গড়। গড় মানে কি হয়, কটা ডাটা আছে? 1 2 3 4 5 6 7 8, 8টা ডাটা আছে, অর্থাৎ টোটাল যোগ করো দিয়ে 8 দিয়ে ভাগ করে দাও, বাস, তাহলে গড় বেরিয়ে যাবে। তাহলে গড় মানে আমাদের হচ্ছে এটা যোগ করে নাও, 8 6 14, 8 22, 6 28, 4 32, 33 34, 3, 5 7 2 9, 1 10, 1 11, 1 12, 1 13, 1 14, কতগুলো সংখ্যা আছে বললাম? 8টা, বাস। ভাগ করলে কত হচ্ছে? 8 কে 8, 8 8 64, তার গড় হয়ে গেল 18। এবার মধ্যমা, মধ্যমা কি করে বার করতে হয়? তাহলে আমাকে দেখতে হবে যে টোটাল যে ডাটাটা দেওয়া আছে সেই ডাটাটা অযুগ্ম না যুগ্ম। অযুগ্ম হলে একটাই মিডিল পয়েন্ট পাবে, মিডিল, মধ্যমা মানে মিডিল পয়েন্ট, আর যুগ্ম হলে দুটো পাবে। তাহলে এখানে যেহেতু যুগ্ম, তার মানে 8টা আছে, অর্থাৎ এই তিনটা বাদ দিলে এই দুটো হচ্ছে মিডিল। তাহলে 16 আর 18 মিডিল বার করতে, অর্থাৎ গড় বার করতে হয়। 16 আর 18 মিডিল কত? 17, বা 16 + 18/2 করতে পারো, তাহলেও তুমি মিডিল পয়েন্টটা পেয়ে যাবে। তাহলে মধ্যমা হয়ে গেল 17। এবার তোমার কি বলেছে? গড় ও মধ্যমার যোগফল। তাহলে 18-র সঙ্গে 17 যোগ করলে কত হয়? 10 10 20, 8 7 15 35, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই? ফিডব্যাক দাও, যদি না বুঝতে পারো জানাবে, তাহলে আমি ঘুরে আবার বুঝিয়ে দেবো। ব্যাস। 19টা দেখো কি বলছে। যদি 15টি সিটের একটি বইয়ের 100টি কপির জন্য 26 রিম কাগজ দরকার হয়, তাহলে 13টি সিটের একটি বইয়ের 750টি কপির জন্য কত রিম কাগজ দরকার? 122 রিম, 182 রিম, 170 রিম, 165 রিম, 169 রিম। এটা কিভাবে সলভ করবে? তো এটাও কিন্তু আমরা m1d1/w1 সমান m2d2/w2 দিয়ে অঙ্কটা সলভ করতে পারবো। এখানে m1 মানে তুমি ধরে নাও 15, 100টি কপি, 26 রিম লাগবে, সমান 13টি সিট, 750টি কপির জন্য। কাজের পরিমাণটা বেশি মানে যেটা বেশি সেটা আমাকে নিচে রেখে দিতে হবে। কতগুলো রিম লাগবে? রিম মানে কি? এক রিম মানে হচ্ছে একটা রিম 20 ইস্তা, 20 ইস্তা মানে এক রিম হয়, তাই না? সেই সেই এটা বার করতে বলেছে, ব্যাস। তাহলে এখান থেকে তুমি একটু কাটাকাটি করে নাও। কিভাবে কাটাকাটি করবো? তো 25 4 100, 3 25 75, ঠিক না? 15 দ্বিগুণে 30, 2 দুগুণে 4, 2 13 26, তাহলে এক্স সমান 13 13 169, তার মানে 169 রিম লাগবে, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এভাবে তুমি অঙ্কটা সলভ করে দেবে। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক দেখো। দেখো এটা তো খুবই মজার অঙ্ক।
এই অঙ্কগুলো যে কোনো পরীক্ষা আসতে পারে, ডব্লিউপি, কেপি, যে কোনো পরীক্ষা দাও এই ধরনের অঙ্ক আসতে পারে, নাম্বার সিস্টেমের অঙ্ক। খুবই ইজি অঙ্ক। একটি সংখ্যাকে 2 দিয়ে গুণ করার পরিবর্তে রাহুল সেটিকে 2 দিয়ে ভাগ করে বসলো, ঠিক আছে? তারপর উত্তর হলো 2। কিন্তু আসল উত্তর কি হওয়া উচিত, এটা কি করবে বলো? ঠিক আছে, কিভাবে করবে? 2 দিয়ে গুণ করার পরিবর্তে সেটা 2 দিয়ে ভাগ করে বসেছে, দিয়ে উত্তরটা এসছে 2। তাহলে আসল উত্তর কি হওয়া উচিত? কি আসবে? তুমি ধরো না সংখ্যাটা ছিল x, তাকে 2 দিয়ে গুণ করতে বলা হয়েছিল, সে বেটা ছেলে কি করেছে 2 দিয়ে ভাগ করে দিয়েছে, তার ফলে এসছে তোমার 2। তো সংখ্যাটা কত হয়ে গেল? 4। তাহলে সংখ্যাটা যদি 4 হয়, তাকে আমাকে কি করতে বলেছে? 2 দিয়ে গুণ করার পরিবর্তে ভাগ করেছে, আমাকে আসল উত্তর চেয়েছে। তাহলে এখানে তুমি যদি উত্তর দিয়ে দাও 4, তাহলে ভুল হয়ে গেল কিন্তু, কারণ তোমার সংখ্যাটা চাইনি, আসল উত্তর চেয়েছিল। আসল উত্তরটা কি না 2 দিয়ে গুণ করতে বলেছিল, কারণ একে 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 8 হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। ঠিক আছে, কত সুন্দর অঙ্কটা না? এই ধরনের অঙ্ক কিন্তু ঠকানোর অঙ্ক, পরীক্ষায় পড়তে পারে। চলো নেক্সট অঙ্ক দেখো। এই অঙ্ক কি বলছে দেখো, দুটি ট্রেন দুটি স্টেশন থেকে একই সময়ে শুরু হয় এবং যথাক্রমে 20 কিলোমিটার পার আওয়ার এবং 25 কিলোমিটার পার আওয়ার গতিতে একে অপরের দিকে এগোতে থাকে। তারা যখন মিলিত হয় তখন দেখা যায় যে একটি ট্রেন অন্যটির চেয়ে 80 কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করেছে। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কত? তো তুমি এটা কিভাবে সলভ করবে? ধরো এখান থেকে একটা ট্রেন ছাড়ছিল, এখান থেকে একটা ট্রেন আসছে, এই একটা বেগ নিয়ে যাচ্ছে, একটা বেগ নিয়ে যাচ্ছে। একটা সময় পর আমাকে বলছে যে তারা মিলিত হওয়ার পরও 80 কিলোমিটার এগিয়ে যায়। তা দুটি স্টেশন কে এগিয়ে যাবে? যে বেশি, এটা 25 আর এটা হচ্ছে 20, তার মানে এক আগিয়ে যাবে। তাহলে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কত, এটা তুমি কিভাবে সলভ করবে? দেখো প্রথম ট্রেনের গতিবেগ কত? 20, দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত? 25। এদের অনুপাত যদি বার করি তাহলে গতিবেগের অনুপাত আমি দেখতে পাচ্ছি 4:5, এটা গতিবেগের অনুপাত। আর আমরা কি জানি, গতিবেগ আর দূরত্ব সমানুপাতিতে পরিবর্তিত হয়, কারণ যত গতিবেগ বাড়বে তত বেশি দূরত্ব অতিক্রম করবে। তার মানে যেটাই গতিবেগের অনুপাত সেটাই দূরত্বের অনুপাত। তাহলে এটাই গতিবেগ, এটাই দূরত্ব অনুপাত। তাহলে গ্যাপটা কত? 1। সেটাই বলছে 80 কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করেছে, কারণ দূরত্বের গ্যাপ 1 আর দূরত্বের গ্যাপ 80 কিলোমিটার। তার মানে 1 ইউনিট মানে হয়ে গেল 80 কিলোমিটার। তাহলে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কত? তাহলে দেখো একজন গেছে 4 ইউনিট দূরত্ব, আরেকজন গেছে 5 ইউনিট দূরত্ব, তার টোটাল কত দূরত্ব গেছে? 9 ইউনিট। তাহলে 1 ইউনিট মানে যদি 80 কিলোমিটার হয়, তাহলে 9 ইউনিট মানে কত হবে? আর লং 72, 720 কিলোমিটার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এইটাই একমাত্র এভাবেই সহজভাবে করতে পারবে। যদি অনুপাতের ধারণা দিয়ে আনতে পারো, রেশিও দিয়ে, তাহলে খুব সহজে যে কোনো অঙ্কগুলো হয়ে যায়। আর না হলে আজ যাই করো অনেকটা ক্যালকুলেশন বেড়ে যাবে, তাই না? তাহলে কি করলাম? গতিবেগের অনুপাত বার করলাম, কেননা এখানে দেখো দূরত্বের ডিফারেন্স একটা দিয়ে আছে। তাহলে গতিবেগের অনুপাত থেকে দূরত্বের অনুপাতে নিয়ে আনলাম। সেটা কি হবে? কারণ আমরা জানি গতিবেগ দূরত্বের সঙ্গে সমানুপাতিতে পরিবর্তিত হয়। দূরত্বের গ্যাপ দেখতে পাচ্ছি 1, সেখানে দিয়েছে 80 কিলোমিটার, মানে 1 ইউনিট মানে 80 কিলোমিটার। তাহলে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কত? না এই যত দূরত্ব গেছে তাদের যোগফল। তাহলে এই 4 গেছে, 5 গেছে, টোটাল 5 9 ইউনিট। 9 ইউনিট, 1 ইউনিট যদি 80 হয় তাহলে 9 ইউনিট মানে 720 কিলোমিটার। ব্যাস, গল্প শেষ। ঠিক আছে না? চলো নেক্সট অঙ্ক দেখো। এটা তো খুবই ইজি অঙ্ক, খুবই ইজি অঙ্ক। এই অঙ্কটা তোমাদের জন্য হোম টাস্ক রইলো, আমাদের কমেন্ট বক্সে জানাবে। এভাবে জানাবে যে 22 এর দাগ এত। ঠিক আছে, এটা আমি অনেকবার করে দিচ্ছি, এটা তোমরা করবে বাড়িতে। চলো এই অঙ্কটা দেখো। দেখো এই অঙ্কটাকে তুমি যেইভাবেই সলভ করো না কেন, এই দশমিক ফসমিক আছে গুলিয়ে যেতে পারো। তার থেকে তুমি এক কাজ করবে, সবগুলোকে ভেঙে দাও, ভগ্নাংশে নিয়ে চলে এসো। 0.25 মানে আমি বলতে পারি কি 25 এর 100। ওকে, তারপর ভাজিত এটা, তাহলে ভাজিত চিহ্ন দিয়ে তাহলে কত হবে? 25/1 এর গায়ে 4টা শূন্য। তাহলে ভাজিত মানে কি? উল্টিয়ে দেবো, গুণ করে উল্টিয়ে দেবো। তাহলে এই গুণ করে উল্টিয়ে দিলাম, ব্যাস। 1 এর গায়ে 4টা শূন্য, নিচে 25। আর এটা মানে কত হবে? গুণ আছে মানে উপরে 25 থাকবে আর নিচে 1 এর গায়ে দশমিকের পর 3টে সংখ্যা মানে 3টা শূন্য। এখানে কত? উপরে 25 আর নিচে 1 এর গায়ে দশমিকের পর একটা শূন্য। বাস, এই কাটারিটিকে তুমি করতে পারবে না, এটা মুখে মুখে হয়ে যাবে, তাই না? প্রথমে তুমি 25 কেটে দাও, আর এই 3টা শূন্য একটা শূন্য মিলে এটা হাটিয়ে দাও। তাহলে 4 25 100, তার মানে 25 এর 4, আর 25 কে 4 দিয়ে ভাগ করলে 6.25, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক না? তাহলে কত সহজে তুমি করতে পারলে। কিন্তু তুমি যদি ভাগ গুণ এসব দেখে, অনেকেই বলবে পরে করবো বলে ছেড়ে দিয়ে চলে যায়, আর পরে আর হয় না। তাহলে সিম্পলি এটাকে ভগ্নাংশ করে দিলে
সবগুলো তো 25-এর ফ্র্যাকশনে চলে আসছে না, অত কাটাকাটি করতে খুবই সোজা হয়ে যাবে, তাই না? চলো এই অঙ্কটা দেখো। একটি টাওয়ারের শীর্ষ মাটি থেকে 25 মিটার এবং 16 মিটার দূরত্বে দুটি পৃথক বিন্দুতে যে উন্নতি কোণ তৈরি করে তারা পরস্পরের পূরক। টাওয়ারের উচ্চতা নির্ণয় করুন। পূরক কোণ বলতে কি না, যে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তাকে আমরা পূরক কোণ বলি। ঠিক আছে, তাহলে কি বলছে গল্পটা, এই ধরো আমাদের একটি টাওয়ার, ওকে, তো টাওয়ারের শীর্ষ মাটি থেকে 25 মিটার এবং 16 মিটার দূরত্বে দুটি পৃথক বিন্দুতে, ধরো এইটা বললাম আমি 25 মিটার আর এটা ধরলাম 16 মিটার, ওকে, তো এইখানে আচ্ছা এটা লাগিয়ে দিলাম আর এইখানে লাগিয়ে দিলাম। তাহলে পূরক কোণ যদি আমি এটাকে থিটা ধরি, তাহলে এটাকে আমি ধরবো কত, 90 মাইনাস থিটা, কারণ পূরক কোণ মানে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে, ব্যাস। তাহলে প্রথমটা বলছে কি 25 মিটার, তার মানে এইটা 25 মিটার, আর দ্বিতীয়টা 16 মিটার, তার মানে এইটা হলো গিয়ে 16 মিটার, ওকে, বেশ। তোমাকে চেয়েছে কি টাওয়ারটির উচ্চতা, অর্থাৎ এইটি বার করতে হবে। খুবই সিম্পল অঙ্ক। প্রথম এই ছোট ত্রিভুজটা নাও, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা ভূমি এটা লম্ব, ট্যান নিয়ে খেলাটা করব। ট্যান 90 মাইনাস থিটা মানে লম্ব বাই ভূমি, ওকে। ট্যান 90 মাইনাস থিটা মানে আমরা জানি কট থিটা মানে h/16, ক্লিয়ার। এবার যদি বড় ত্রিভুজটা নিই, এক্ষেত্রে এইটা থিটা, তাহলে এইটা ভূমি আর এটা লম্ব, সেম একই ফর্মুলা, ট্যান থিটা সমান লম্ব সেই এইচই আছে, ভূমি কত 25, ব্যাস। এবারে এইটাই আর এইটাই গুণ করে দেবো, তাহলে কট থিটা আর ট্যান থিটা গুণ করলে হয় আমরা জানি 1, আর এইচ স্কোয়ার আর নিচে 16 গুণিত 25, আমার এইচ চাই, তাহলে এইচ স্কোয়ার মানে 16 গুণিত 25, এইচ মানে √16 গুণিত 25, 16 বর্গমূল 4, 25 বর্গমূল 5, তার মানে 20 মিটার হয়ে যাবে তোমার টাওয়ারটির উচ্চতা, অর্থাৎ তোমার অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো খুব কি জটিল লাগছে, একটু কনসেপ্ট এখানে কি লাগালাম, পুরো কোণের কনসেপ্ট, অর্থাৎ দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে, আর ট্যান থিটা, ট্যান 90 মাইনাস থিটা মানে কট থিটা, বা উল্টো বলতে পারি কট 90 মাইনাস থিটা মানে ট্যান থিটা, আর ট্যান থিটা মানে আমরা জানি লম্ব বাই ভূমি, বাস এই কনসেপ্ট দিয়ে এই অঙ্কটাকে আমি করে নিলাম। ঠিক আছে, তো আমরা নেক্সট অঙ্কতে যাবো এবারে 25। দেখো এই অঙ্কটা কি বলছে। ইয়েস, আগের অঙ্কটা যদি সি অ্যান্সার দিয়েছো, রাইট অ্যান্সার দিয়েছো, আগে সিটা কোন অ্যান্সার দিয়েছো, এ হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। বাপি যদি তুমি অ্যান্সার দিয়েছো কোনটার তুমি দাগ দিয়ে দাও তাহলে খুব ভালো হবে, ওকে। দেখো এই অঙ্কটা, একটি বস্তু 20% লাভে বিক্রি করা হয়, যদি বস্তুটির ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দুটোই 100 কমে যায়, তাহলে 4% লাভ বেশি হবে, বস্তুটির ক্রয় মূল্য কত। দেখো কি বলছে, 20% যদি লাভে বিক্রি করা হয়, আচ্ছা একটা বস্তু 20% লাভে বিক্রি করা হয়, তাহলে 20% মানে কি জানি, 20% মানে আমরা জানি 20 100 মানে আমরা বলতে পারবো 1/5, তাহলে 20% লাভে বিক্রি করছে, তার মানে 5 টাকা যদি কেনা দাম হয়, তাহলে লাভে এক লাভে বিক্রি করছে, তার মানে হয়ে যাবে কত 6, ঠিক আছে। এবারে কি বলছে, যদি বস্তুটির ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দুটোই 100 করে কমে যাচ্ছে, দুটোই 100 করে কমে যাচ্ছে, তাহলে 4% লাভ বেশি হবে। তাহলে কি আগে 20% লাভ হচ্ছিল, এখন 4% লাভ, তার মানে কত হলো 24%। তাহলে 24% মানে কত, 24% মানে হচ্ছে 24/100, তার মানে 4 6 24, 4 25 100, তার মানে 25 হলে লাভ হবে কত 31। কখন, যদি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দুটোই 100 করে কমে যায়। এবারে আমি খেলাটা খেলবো রেশিও দিয়ে, অর্থাৎ এটার রেশিও বার করে নিচ্ছি, 5:6 ক্রয় মূল্য বিক্রয় মূল্য, প্রথম ক্ষেত্রে ক্রয় মূল্য আর 100 টাকা কমে যাওয়ার পর ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত, ক্লিয়ার। তাহলে দেখো এর গ্যাপ সমান নয়, কারণ এর গ্যাপ 5 থেকে 25, গ্যাপ 20, এখান থেকে দেখো 25, এই গ্যাপটাকে সমান করতে হবে,
সেটা স্টাইল তোমরা জানো, কারণ অনেক রকম ভাবে করিয়েছি। সেই গ্যাপটাকে সমান করার জন্য তোমাকে দেখতে হবে এই গ্যাপটা কত। দেখো এই গ্যাপ 1, এই গ্যাপ 6, তাহলে এই গ্যাপটাকে সমান করতে হবে। তার মানে এটার গ্যাপ 1, এটার গ্যাপ 6, তার মানে এখানে তুমি 6 দিয়ে গুণ করে দাও, তাহলে গ্যাপ সমান হয়ে যাবে। অর্থাৎ কত হচ্ছে 5 6 30, 6 6 36। দেখো 100 টাকা করে কমে যাওয়ার জন্য 30 থেকে 25-এ চলে এসেছি, 36 থেকে 31 চলে এসেছি, তাই না? তার মানে গ্যাপ এবার দেখো সমান হয়ে গেছে, এবং সেটা 5 ইউনিট। সেই 5 ইউনিট মানেই 100 টাকা, কারণ 100 টাকা কমেছিল বলেই 30 থেকে 25-এ নেমে এসেছি, 36 থেকে 31-এ নেমে এসেছি। সেই গ্যাপটা আমরা 5 পেয়েছি, কিন্তু আমাকে কোশ্চেনের টাকায় দিয়েছে 100 টাকা। তাহলে 5 ইউনিট মানে যদি 100 টাকা হয়, তাহলে 1 ইউনিট মানে 20 টাকা। এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য কত হয়েছে আমাদের? 30। তাহলে 1 ইউনিট যদি 20 টাকা হয়, 30 ইউনিট তাহলে কত হবে? 20 দিয়ে গুণ করে দাও, তার মানে হয়ে গেল তোমার 600 টাকা। ব্যাস। অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বলো তো বোঝা গেল কিনা? এই কনসেপ্ট যদি রেশিও কনসেপ্ট দিয়ে তুমি অঙ্কগুলো ধরতে পারো একবার, ট্রিক্স গুলো, তাহলে তোমার পরীক্ষা খাতায় এক একটা অঙ্ক 4 থেকে 5 সেকেন্ডের বেশি লাগার কথা নয়। আর বাকি অন্যভাবে করতে গেলেই কিন্তু তোমার অনেক সময় লেগে যাবে, তাই না? চলো এবার আবার নেক্সট অঙ্কতে যাই। বেশ, সেই ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করুন যেটিকে 8, 12 এবং 16 দ্বারা ভাগ করলে প্রতিটি ক্ষেত্রেই ভাগশেষ হিসাবে 3 থাকবে, তবে 7 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। দেখো একবার ট্রাই করে অঙ্কটা কি বলছে। সেই ক্ষুদ্রতম সংখ্যাটা তোমাকে নির্ণয় করতে বলছে যেটিকে 8, 12 এবং 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই ভাগশেষ হিসাবে 3 থাকবে, তবে 7 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে আগে দেখো তো এই যে 4টা যে আমাদের অপশন দিয়েছে, সেই 4টা অপশনের মধ্যে 7 দিয়ে কোনগুলো ভাগ করা যাচ্ছে? 7 দুগুণে 14, 7 এইটা যাচ্ছে না, তার মানে এই অপশনটা জিন্দেগি হবে না। 3 7 21, এটাও যাচ্ছে না। 3 7 21, 7 8 56, সি এরটা যাচ্ছে। 7 দুগুণে 14, 7 1 7, ডি এরটা যাচ্ছে। তার মানে সি আর ডি 7 দিয়ে ভাগ করা যাচ্ছে, তার মানে এই দুটো অপশন হলে হতে পারে। তাহলে একটু প্রথমটা পড়া যাক। সেই ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করুন যেটিকে 8, 12 এবং 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তাহলে তুমি এক কাজ করো, এর থেকে 3 বিয়োগ করে দাও তো, তাহলে 263, আর এর থেকে 3 বিয়োগ করে দাও 144। এবারে 8, 12, 16 দিয়ে দেখো কোনটা ভাগ হচ্ছে, তাহলে এই গল্প শেষ। এবারে এটা শর্টকাট, সব থেকে রুল হচ্ছে ক্ষুদ্রতম মানে হচ্ছে 8, 12, 16 লসাগু বের করে নাও। তাহলে 8, 12, 16 লসাগু কত? 16 দুগুণে 32, 348, 48 হচ্ছে লসাগু। তাহলে 48 দিয়ে দেখে নাও তো কোনটা ভাগ করছে, 263 না 144, তাহলে গল্প শেষ। 48 24, এই 144 কে ভাগ করছে, তার মানে অপশন ডিটা হয়ে গেল তোমার রাইট অপশন। কিছুই করলাম না আমি, তাই না? প্রথমে কি করলাম, 7 দিয়ে দেখে নিলাম কোনটা ভাগ যাচ্ছে না, সেগুলোকে বাদ দিয়ে দিলাম। তারপর 3 ভাগশেষকে বিয়োগ করে দিয়ে লসাগু করে ভাগ করে দিলাম, কোথাও কিছু লিখতে হলো না। এরকম ট্রিক্স দিয়ে তুমি কিন্তু অঙ্ক করলে তোমার খুব কম সময়ের মধ্যে অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমার গল্প। চলো 27 অঙ্ক দেখা যাক। 27 কি বলছে? প্রতি মিটার 24 টাকা খরচে একটি আয়তক্ষেত্রাকার মাঠকে বেড়া দিতে মোট 1920 টাকা খরচ হয়। যদি মাঠটির দৈর্ঘ্য 23 মিটার হয়, তবে এর প্রস্থ কত? তাহলে একটু ট্রাই করো, দেখো পারো কিনা। এটা খুবই ইজি অঙ্ক। প্রতি মিটারে যদি 24 টাকা খরচা হয়, তাহলে টোটাল মাঠটাকে বেড়া দিতে 1920 টাকা খরচা হয়েছে। তাহলে আয়তক্ষেত্রের মাঠকে বেড়া দেওয়া মানে কি? আয়তক্ষেত্রের পরিসীমা বরাবর বেড়া দেওয়া। তাহলে তুমি ওখান থেকে পরিসীমাটা পেয়ে যাবে। যে মাঠটির দৈর্ঘ্য দিয়ে আছে, প্রস্থ কত? আমরা পরিসীমা জানি কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। টক করে নাও তো দেখি, আমি একটু ওয়েট করছি। ঠিক আছে, কি বলছে?
প্রতি মিটার 24 টাকা খরচে একটি আয়তক্ষেত্রাকার মাঠকে বেড়াইতে মোট 1920 টাকা খরচ হয়। যদি মাঠটির দৈর্ঘ্য 23 মিটার হয় তবে এর প্রস্থ কত? কিভাবে করবে? ওই যে বললাম, মাঠটিকে বেড়া দেওয়া মানে মাঠটির পরিসীমা বরাবর বেড়া দেওয়া, তাই না? তাহলে যদি প্রতি মিটারে 24 টাকা খরচা হয়, টোটাল যদি 1920 টাকা খরচা হয়, তার মানে এই 24 দিয়ে ভাগ করলে কত মিটারটা সেটা পেয়ে যাব। তো 24 দিয়ে ভাগ করে দাও তো দেখি। 5, 6, 7, 8 8 দিয়ে কেটে যাচ্ছে সোজা কথায়, মানে 80। তার মানে 80 মিটার হয়ে যাচ্ছে তোমার পুরো মাঠটার বেড়ার দৈর্ঘ্যটা, তার মানে পরিসীমা হয়ে গেল। এবার পরিসীমা বার করার আমরা সূত্র জানি, 2 ইন্টু দৈর্ঘ্য 23 মিটার প্লাস প্রস্থ, বাস এইটাই তো বার করতে বলেছে, তাই না? সমান হচ্ছে 80। বেশ, তাহলে প্রস্থ কি করে বার করব? প্রথমে তুমি এই 2টাকে একে ভাগ করে দাও, সেটা হয়ে গেল গিয়ে 40। তারপরে এইটা গিয়ে এর সঙ্গে বিয়োগ করে দাও, তার মানে বিয়োগ করলে হয় কত? 23 সাথে 30 আর 40 10, তার মানে তোমার হয়ে গেল 17। এই 17 হয়ে যাবে তোমার অ্যান্সার, অর্থাৎ তোমার প্রস্থ হয়ে যাবে গিয়ে 17 মিটার, তাই না? তার মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, কত সহজে কত রকম ভাবে, মানে তুমি যদি কি জানতে হবে, তোমাকে এখানে আয়তক্ষেত্রাকার মাঠের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ব্যাস। আর এইটা তো তুমি মানে দেখেই বুঝতে পারবে কি বলতে চাইছে, তাহলেই গল্প শেষ। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কতে যাই আমরা। ব্যাস, এই নিয়ে আমি 3টে প্র্যাকটিস সেটে এই অঙ্কটা পেলাম, মানে এই অঙ্কটা নয়, মানে এই ধরনের অঙ্ক মাসে পেয়েছি, দিনে পেয়েছি, আর মাসে দিনে পেয়েছি, বছরে মাসে দিনে, আর এটা ঘন্টায় মিনিটের সেকেন্ডে। এটা খুবই সোজা অঙ্ক, তুমি করতে পারো। 5.26 ঘন্টাকে কিভাবে ঘন্টা, মিনিট ও সেকেন্ড হিসাবে লেখা হবে? ঠিক আছে, তো কিভাবে সলভ করবে এটাকে? তো ট্রাই করো, দেখো কি বলছে। রাইট অ্যান্সার দিয়েছো সপন, ঠিক আছে, 27 সি রাইট অ্যান্সার দিয়েছো। এই যে এরকম দাগ নাম্বার দিয়ে দিবে, তাহলে বুঝতে পারবো যে কোনটা অ্যান্সার দিয়েছো। ওকে, তাহলে 5.26 ঘন্টাকে কিভাবে ঘন্টা, মিনিট ও সেকেন্ড হিসেবে লেখা হবে? তাহলে 5.26 কে আগে তুমি আলাদা করে দাও, 5 ঘন্টা। তাহলে 0.26 মানে আমি বলতে পারি না 26-এর 100 ঘন্টা, 26 বাই, কারণ এটাও ঘন্টা এটাও ঘন্টা, 5 ঘন্টা 0.26 ঘন্টা, তবে তো 5.26 ঘন্টা হলো। তাহলে এই ঘন্টাটাকে আমি যদি মিনিট করি, তাহলে 60 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এর ফলে কি হচ্ছে, একটা শূন্য কাটিয়ে দিলাম, 2 5 10, 13 26, 13 6 হচ্ছে 78 বাই 5 মিনিট, তাই না? মানে কত হচ্ছে 5 15 75, তাহলে 15 মিনিট 75 মানে 3-এর 5 মিনিট পাচ্ছি, আবার 3-এর 5 মিনিট পাচ্ছি। এই 3-এর 5 মিনিটকে আবার সেকেন্ডে করে দেবো, তার মানে 60 দিয়ে গুণ করে দেবো। তাহলে কত পাবো? 5 12 60, তাহলে 3 12 36 সেকেন্ড। তার মানে আমি কি পেলাম? 5 ঘন্টা 15 মিনিট 36 সেকেন্ড। সেটা কোথায় আছে? অপশন ডি তে আছে, ঠিক না? তিরিশেরটা 11:60, 30 পূর্ণ 11:60 কোনটা? যাই হোক, 5 ঘন্টা 15 মিনিট 36 সেকেন্ড হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন ডি তে আছে। ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই? ইয়েস, চলো নেক্সট অঙ্ক দেখো। দেখো এটা কি বলছে, দেখো একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো 36 সেমি স্কয়ার। এর বাহুগুলির মধ্যবিন্দুগুলো জুড়ে যে বর্গক্ষেত্রটি তৈরি হবে তার ক্ষেত্রফল নির্ণয় করো। এই সেটটাতে আমি অনেকগুলো পরিমিতির অঙ্ক দেখতে পেলাম, তাই না? একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো 36 সেমি স্কয়ার। এর বাহুগুলির মধ্যবিন্দুগুলি জুড়ে যে বর্গক্ষেত্র তৈরি হয় তার ক্ষেত্রফল নির্ণয় করো। কি করে করবে না, আমরা জানি যে এটা একটা বর্গক্ষেত্র নিলাম, প্রথমে নিলাম, দিয়ে বলছে কি এর মধ্যবিন্দুগুলো জুড়লাম, মধ্যবিন্দুগুলো জুড়লে যে বর্গক্ষেত্র তৈরি হয়, তাহলে এই যে মধ্যবিন্দু জুড়লাম, এই যে জুড়ে দিলাম, এই যে জুড়ে দিলাম, এই যে জুড়ে দিলাম, এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিচ্ছে 36 সেমি স্কয়ার,
তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানি কি বাহু স্কোয়ার, সেখানে দিয়েছে 36, তাহলে বাহু সমান আমি পেয়ে গেলাম 6। তাহলে এই যে বড় মানে বাইরের যে বর্গক্ষেত্রটা আছে তার বাহুর দৈর্ঘ্য আমি 6 সেমি 6 সেমি 6 সেমি করে পেয়ে গেলাম। ক্লিয়ার? যেহেতু মধ্যবিন্দুগুলো জুড়তে বলছে, তার মানে এইটা যদি পুরোটা 6 হয়, তার মানে এই পার্টটা 3 হবে, এই পার্টটা 3 হবে। এখন আমি এইটা যদি বার করতে পারি, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? এইটা স্কোয়ার হয়ে যাবে। সেটা কি করে পাবো? আর তুমি দেখো, এই যে একটা আমি সমকোণী ত্রিভুজ পাচ্ছি না, এইটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এইটা ভূমি, এটা লম্ব। তাহলে অতিভুজ কত হবে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে? তার মানে তোমার হয়ে গেল 9 9 18, মানে 3√2। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য হয়ে গেল তোমার 3√2। ব্যাস। তাহলে দ্বিতীয় যে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 3√2 তার হোল স্কোয়ার। তার মানে 3 3 9 আর √2 2, 18 সেমি স্কোয়ার। অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে? আর একটু ব্যাস, বোঝা গেল নিশ্চয়ই। এবারে চলো নেক্সট অঙ্কতে যাই। 30 কি বলছে দেখো। আমি পিতা পুত্রের এই বয়স নিয়ে একটা সুন্দর ভিডিও অনেকদিন আগে অবশ্য আপলোড করেছিলাম, তো সেখানে এত সুন্দরভাবে করেছিলাম, আশা করি এইসব অঙ্ক আটকানোর কথা নয় যদি প্র্যাকটিস করেছো। আর প্র্যাকটিস না করলে গোটাই গন্ডগোল। ওকে, লিমার বাবার বয়স লিমার বয়সের 4 গুণ। 4 বছর আগে, তার মানে কি ধরো এটা বর্তমান। ঠিক আছে? লিমার বাবার বয়সের 4 গুণ। লিমার যদি 1 হয়, তাহলে বাবার বয়স হবে 4 গুণ। এবার বলছি কি 4 বছর আগে আমি পিছিয়ে গেলাম, তখন তার বাবার বয়স তার বয়সের 6 গুণ, মানে 1 হলে 6 গুণ হবে। এদিকটা লিমার, এদিকটা বাবার। ঠিক আছে? তাহলে দেখো, এই যে গ্যাপ 1 to 1 6 to 4, এই গ্যাপটা সমান নয়, তাই না? তাহলে এই গ্যাপটা কিভাবে সমান করব না, এইটাকে দেখবো, এর 3 গ্যাপ, এর 5 গ্যাপ, এই গ্যাপটাকে সমান করলে সেম হয়ে যাবে। তার মানে এটাকে 3 দিয়ে গুণ করে দেবো, এটাকে 5 দিয়ে গুণ করে দেবো, তাই না? তার মানে 3 দিয়ে গুণ করলে হয় 3 18, আর 5 দিয়ে গুণ করলে হয় 5 20। এবার দেখো গ্যাপ সেম হয়ে গেছে। এই গ্যাপটা কত? 2। এই গ্যাপটা কেন পেয়েছি? 4 বছর আগানোর জন্য। তা 2 মানে 4, তাহলে 1 মানে 2। এবারে কি চেয়েছে? ওর বাবার বর্তমান বয়স এইখানটায়, তার মানে এটা বাবার বয়স। তাহলে 1 মানে যদি 2 ইউনিট হয়, তাহলে 20 ইউনিট মানে কত হবে? 20 গুণিত 2, সিধা বি অ্যান্সার বেরিয়ে যাচ্ছে 40। ঠিক আছে? তাহলে এই হলো গল্প। চলো, আশা করি অঙ্কের গুলো ভালো লেগেছে। আজকে আমার আর দূরই ছিল। আজকে আমাদের প্র্যাকটিস সেট কি ছিল? 25/1/2021 শিফট 1। তাহলে যদি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা, তাহলে অঙ্কগুলো এই সেটটা যারা এনটিপিসির জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে পৌঁছে দাও, যাতে করে তারা বাড়িতে বসে প্রিপারেশন নিতে পারে, যেমন আর কোথাও যেতে পারে, আর কোথাও তাদেরকে যেতে হয়। ঠিক না? আর এখনো যারা আমার ইউটিউব চ্যানেল সিএসএন স্টাডিতে জয়েন করোনি, ফটাফট জয়েন করে ওখানে নোটিফিকেশন বাটন অন করে দিলে ওখানেও আমরা ভিডিও আপলোড করছি, যাতে করে তুমি কন্টিনিউশন মানে পড়াশোনাটা যেমন কন্টিনিউ করতে পারো। ঠিক আছে? চলো, পরের সেট নিয়ে আবার আসছি, দেখা হবে খুব শীঘ্রই। টাটা, শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।